বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির 14তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, মনুষ্যহরণ এবং জোরপূর্বক অপহরণ। ধারা এখানে লিখছে 359 থেকে 474, অ্যাকচুয়ালি হবে 359 থেকে 374, বুঝছেন? তো প্রথমে আমরা 359 ধারায় চলে আসি। 359 ধারা কিডন্যাপিং। কিডন্যাপিং এর বাংলা বলছে মনুষ্যহরণ, পাশে একটু লিখে রাখেন অপহরণ। অপহরণ বা মনুষ্যহরণ, বাংলা প্রতিশব্দ অপহরণ বা মনুষ্যহরণ, ইংরেজিতে বলে কিডন্যাপিং। তো প্রথমত বলে রাখি কিডন্যাপিং আসলে কি। আমরা পড়ার আগে কিডন্যাপিং মোটামুটি আপনাদের আইন পড়ার আগেও মোটামুটি সবার একটা ধারণা আছে, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তার সম্মতি ছাড়া, বা যদি সে অল্প কম বয়স্ক হয় তখন তার সম্মতি সহ, আর যদি সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার সম্মতি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় কোনো খারাপ উদ্দেশ্যে, বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তার সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া নিয়ে যাওয়া মানেই তো কোনো খারাপ উদ্দেশ্যে, তখন সেটা কিডন্যাপিং বলে গণ্য হবে। এই মাহবুব সাহেব একজন প্রাপ্তবয়স্ক লোক, ওনার সম্মতি ছাড়া যদি ওনারে একজন নিয়ে গেছে সিলেটে, ওনার সম্মতি নাই, ওনারা জোর করে নিয়ে গেছে, যেটা কি হয়েছে? কিডন্যাপ। বুঝছেন? একটা বাচ্চারে ওই সে রাস্তায় পাওয়া গেল, তারে আপনি চকলেটের লোভ দিচ্ছেন যে বাবু আমার সাথে আসো, তোমাকে চকলেট খাওয়াবো। তো বাচ্চা তো 18 বছর কম বয়স্ক হইলে সে শিশু, তার সম্মতি অনুসারে সে গেছে, কিন্তু তার পরবর্তী আরেক জায়গায় নিয়ে গেছে। তো এই জায়গায় শিশুর সম্মতির তো আমরা আগে থেকেই জানি যে শিশুর সম্মতির কোনো অমূল্য নাই, তাহলে এই জায়গাও কি হয়েছে? কিডন্যাপ হয়েছে। তাহলে দণ্ডবিধি 359 ধারাটা দেখেন। 359 দ্বারা অপহরণ গোল দিবেন দুই প্রকার: বাংলাদেশ হতে অপহরণ এবং আইনানুগ অভিভাবক হতে অপহরণ। আহ 359 দ্বারায় বলা হয়েছে অপহরণ কয় প্রকার? দুই প্রকার। একটা বলছে বাংলাদেশ থেকে অপহরণ, আর একটা হলো আইনানুগ অভিভাবক হতে অপহরণ। সুতরাং 359 ধারা অনুযায়ী মনুষ্যহরণ দুই প্রকার। একটা দেখেন বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, পাশে লেখেন ধারা 360। 300 কত? 360। আর আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে ধারা কত? 361। একটু লেখেন ধারা 361। তো এখানে একটা বিষয় দেখেন, 359 ধারায় বলছে কিডন্যাপিং দুই প্রকার, আর এই দুই প্রকারের এক প্রকার হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, এটা কত? 360। আর আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ, এটা কত? 361। তো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ যেটা, যে একজন মানুষে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে গেছে, এটা হলো বাংলাদেশ থেকে অপহরণ। আর আইনানুগ অভিভাবকত্ব অপহরণ মানে আইনানুগ অভিভাবক কার লাগে? যে না বলো কোন মা, তারই তো আইনানুগ অভিভাবক লাগে। আমরা যারা পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক, যারা সম্মতি দেওয়ার ক্ষমতা আছে, তাদের তো আইনানুগ অভিভাবকের দরকার নাই। তাহলে অপ্রাপ্তবয়স্ক কাউকে যদি আপনি অভিভাবকের সম্মতি ছাড়া এক স্থান থেকে আরেক স্থানে দেন, তাহলে সেটাকে বলে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ বা অপহরণ। তাহলে আমরা এইভাবে, আপনার পড়া এখান থেকেই 70-80% হয়ে যাওয়ার কথা। এইভাবে মনে রাখবেন যে কিডন্যাপিং 359 ধারায় দুই প্রকার: বাংলাদেশ থেকে কিডন্যাপিং 360, আইনানুগ অভিভাবকত্ব কিডন্যাপিং 361, নাকি? এখন দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন আসি। পেনাল কোড 1860 অনুসারে মনুষ্যহরণ কত প্রকার? কত প্রকার? দুই প্রকার। দণ্ডবিধি অনুসারে মনুষ্যহরণ, এই যে গোল দেবেন পাচার, এই যে বাংলায় অনেকগুলো প্রতিশব্দ ব্যবহার করে, দণ্ডবিধিতে ধরেন মনুষ্যহরণ লেখেন, লেখছে পাচার। পাচার কয় প্রকার? পাচার দুই প্রকার। এখন আমরা একটু পড়ি বাংলাদেশ থেকে মনুষ্যহরণ 360। বাংলাদেশ থেকে মনুষ্যহরণ দেখেন, বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ কত ধারা?
60 ধারা বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বলে গণ্য হবে যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সম্মতি দেওয়ার যোগ্য, তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া হলে। একটা জিনিস এখানে খেয়াল রাখেন, এই জায়গায় আমরা একটু পরেই পড়বো যে অপহরণের ক্ষেত্রে এ জায়গায় সম্মতির ক্ষেত্রে ছেলে হইলে সম্মতি দেওয়ার যোগ্য, তার বয়স হতে হবে 14 বছরের বেশি, আর মেয়ে হইলে হতে হবে কত, 16 বছরের বেশি। তাহলে এই জায়গায় যদি আমরা 1 নম্বর পয়েন্টে যে পড়তেছি, যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য তার সম্মতি ছাড়া, সম্মতি দেওয়ার যোগ্য বলতে এই জায়গায় ছেলে হইলে কত বছরের বেশি, 14, মেয়ে হইলে কত, 16, তাকে তার সম্মতি ছাড়া যদি আপনি বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যান, তাহলে আপনি তাকে বাংলাদেশ থেকে কিডন্যাপ করেছেন বলে গণ্য হবে। ধরেন মাহবুব সাহেবের সম্মতি ছাড়া ওনাকে বাংলাদেশের বাইরে থাইল্যান্ড নিয়ে গেছে, তাহলে মাহবুব সাহেবের কি করছে, কিডন্যাপ করছে বলে গণ্য হবে। যে ব্যক্তি সম্মতি দেওয়ার গোল দিবেন অযোগ্য, অযোগ্য গোল দেন, যে ব্যক্তি সম্মতি দেওয়ার অযোগ্য, তাহলে সম্মতি দেওয়ার অযোগ্য আমরা একটা জিনিস জানলাম, ছেলে হইলে কয় বছরের কম, 14 বছরের কম, মেয়ে হইলে কয় বছর কম, 16 বছরের কম। যেমন নাবালক অপ্রকৃতস্থ, মাইনর আর আনসাউন্ড মাইন্ড, তার পক্ষে আইনগত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সম্মতি ছাড়া, গোল দিবেন, সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া হয়। তাহলে এখানে দুইটা বিষয়, এক, যদি সম্মতি ছাড়া নিয়ে যাওয়া হয় কোথায়, বাংলাদেশের বাইরে, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, আর অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তার সম্মতি তো কোনো মূল্য নাই, তাহলে সম্মতি কার সম্মতি ছাড়া নিয়ে গেছে, তার অভিভাবকের সম্মতি ছাড়া। কোথায় নিয়ে গেছে, বাংলাদেশের বাইরে। এমনকি কোন নাবালক বা অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়েও তার আইনত অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ করা হয়েছে বলে কি হবে, গণ্য হবে। নাবালক বা অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়েও, মানে যদি তার কি থাকে, সম্মতি থাকে, তার অভিভাবকের সম্মতি নাই কিন্তু তার যদি সম্মতি থাকে, বাংলাদেশের বাইরে নিয়ে গেলে কি হবে ভাই, অপহরণ করেছে বলে গণ্য হবে। তাহলে বাংলাদেশ থেকে যে অপহরণ হচ্ছে, এটা আমরা বলতে পারি যে এটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, আবার এটা কি অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। সহজ কথায় বললে, প্রাপ্তবয়স্ক হইলে তার সম্মতি ছাড়া নিয়ে গেছেন, আর অপ্রাপ্তবয়স্ক হইলে তার সম্মতির কোনো মূল্য নাই, সম্মতি থাক বা না থাক, তার অভিভাবকের সম্মতি ছাড়া যদি নিয়ে যান, তাহলে কি হবে, বাংলাদেশ থেকে অপহরণ। এই কারণে এখান থেকে প্রথমত প্রশ্ন আসতে পারে যে কিডন্যাপিং এর প্রকারভেদ বলছে কত ধারায়, 359। বাংলাদেশ থেকে কিডন্যাপ কত ধারায়, 360। বাংলাদেশ থেকে কিডন্যাপ কোন ধরনের মানুষের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক হইতে পারে, অপ্রাপ্তবয়স্কও কি হতে পারে নাকি। আচ্ছা, তো প্রযোজ্যতা দেখেন, প্রযোজ্য 360 ধারায় বাংলাদেশ থেকে মনুষ্যহরণ অপরাধ হতে পারে, আন্ডারলাইন করবেন, কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বা কোন অপ্রাপ্তবয়স্ক বা অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে। 360 ধারায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে, এটা ভিভিআই, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে, বললেন 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে এবং 16 বছরের বেশি বয়স্ক কোনো মেয়েকে বোঝানো হয়েছে। সো আমি আবারও, পরীক্ষায় প্রশ্ন তো বহুবার আসবে, এই জায়গায় ছেলে মেয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাপ্তবয়স্ক বলতে কত বছর বোঝানো হয়েছে, আপনাদের মাথা আগে থেকে আটকে আছে 14-16। আগে দেখবেন কি আগে ছেলে লেখছে নাকি আগে মেয়ে লেখছে, যদি ছেলে মেয়ে লেখে তাহলে 14-16, যদি মেয়ে ছেলে লেখে 16-17। ঠিক আছে, আচ্ছা। অপ্রাপ্তবয়স্ক বলতে ছেলেদের ক্ষেত্রে 14 বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে বলে গণ্য হবে, কারণ 361 ধারায় উল্লেখিত বয়স 360 ধারার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখন একটা বিষয় এখানে বলছে যে 360 ধারায় কোনো বয়সের কথা স্পেসিফিক ভাবে বলে নাই, বয়সের কথা বলছিল 361-তে, বাট 361-তে যে বয়সের কথা বলছে ওটা 360-এর ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে। তাহলে প্রাপ্তবয়স্ক মানে কত ভাই, ছেলের ক্ষেত্রে 14 বেশি, মেয়ের ক্ষেত্রে কত, 16 বেশি। আর আমরা যদি 90 ধারায় যাই, 90 ধারায় সম্মতি দিতে পারে কারা, যার বয়স 12 বছর বা তার বেশি, 12 বছর বা তার বেশি। 87 ধারায় সম্মতি দিতে পারে কি, 18 বছরের বেশি, মনে আছে। এখন কথা হলো, এ জায়গা যদিও পরে আলোচনা করার বিষয়, বাট এখনই আলোচনা করে দিই। এই জায়গায় কিডন্যাপিং আর অ্যাবডাকশনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই একজনের সম্মতি ছাড়া আরেক জায়গায় নিয়ে গেছে। অ্যাবডাকশন যদি আমরা পড়িনি, অ্যাবডাকশন পরে আসতেছে। এই যে বাংলাদেশ থেকে কিডন্যাপ, তারা যে ভারতে নিয়ে গেছে, তারা যে বাংলাদেশের বাইরে নিয়ে গেছে,
এই জায়গায় কিডন্যাপিং এর ক্ষেত্রে উদ্দেশ্যটা অপ্রাসঙ্গিক, মানে কি উদ্দেশ্যে নিছে এটা মামলার বিবেচ্য বিষয় না। দেখবে কি সম্মতি ছাড়া নিছো কিনা, আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া নিছো কিনা, প্রাপ্তবয়স্কের সম্মতি ছাড়া নিছো কিনা। ধরেন এই মাহবুব সাহেব রে ওনার সম্মতি ছাড়া থাইল্যান্ড ঘুরতে নিয়ে গেছে, ব্যাংকক পাতোয়া নিয়ে গেছে বিচে, উনি ঘুরতেছে কিন্তু ওনার সম্মতি নাই। তাহলে এই জায়গায় কি হয়েছে? কিডন্যাপ হয়েছে, যদিও ওনারে খারাপ কোনো কাজ করার উদ্দেশ্য নাই। এমন না যে ওনার অঙ্গ প্রত্যঙ্গ হানি করে ওনার খুন করা হবে বা ওনার বিক্রি করে দেওয়া হবে, এরকম কোনো উদ্দেশ্য নাই। একজন শিশুকে তাকে তার অভিভাবকের সম্মতি ছাড়া তারা ভারতে নিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এর ম্যাচ দেখার জন্য, আবার ফেরত আসছে পরে। কিন্তু যদিও খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তার অভিভাবকের সম্মতি ছাড়া নিয়ে গেছে কোথায়? বাংলাদেশের বাইরে। কি হয়েছে? কিডন্যাপ। বুঝছেন? কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য কি এটা অপ্রাসঙ্গিক, দেখতে হবে যে তুমি সম্মতি ছিল কিনা, ওই লোকের সম্মতি ছিল কিনা বা অভিভাবকের সম্মতি ছিল কিনা, এটা হলো কিডন্যাপ। এবার দেখি আমরা 361 দেখেন, আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ান, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। আইনানুগ অভিভাবকের নিকট থেকে গোল দিবেন 14 বছরের কম বয়সের নাবালক এবং 16 বছরের কম বয়স্ক নাবালিকাকে বা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে, আনসাউন্ড পার্সন, তারা আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া তাদেরকে গোল দিবেন প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ হবে। তাহলে সহজ কথা যে আপনি যদি বাংলাদেশের বাইরে নেন তাহলে বাংলাদেশ থেকে অপহরণ, প্রাপ্তবয়স্ক হইতে পারে অপ্রাপ্তবয়স্ক হতে পারে। আর যদি আপনি বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় নিছেন কারে, অপ্রাপ্তবয়স্ক কাউরে বা পাগল উন্মাদে, তাইলে আপনি কি করেছেন? আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ করেছেন বলে গণ্য হবে। কিন্তু এই জায়গায় একটা মজার বিষয়, এই জায়গায় আরেকটা জিনিস বলে নাই যে বাংলাদেশের ভেতরে আপনি যদি প্রাপ্তবয়স্ক কারো সম্মতি ছাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা নিছেন, প্রাপ্তবয়স্ক কারে, সেটা কিন্তু বাংলাদেশ থেকে মনুষ্যহরণ না। আবার সেটা বাংলাদেশের মানে আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ না, আবার বাংলাদেশ থেকেও মনুষ্যহরণ না। আগে একটু তাহলে বাংলাদেশের এক জায়গায় থেকে আরেক জায়গায় কারে নিলে অপহরণ হবে? অপ্রাপ্তবয়স্ক বা পাগল উন্মাদ, মানে যার নিজের সম্মতি দেওয়ার কি নাই, যোগ্যতা নাই। একটু পড়ি দেখেন উপাদান, কোন নাবালক বা নাবালিকাকে বা অপ্রকৃতস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হবে। দেখছেন, নাবালক নাবালিকা অথবা কি অপ্রকৃতিস্থ, অপ্রকৃতিস্থ হইলে বয়স্ক জায়গা বিবেচ্য বিষয় না। এমন গ্রহণ হতে হবে উক্ত নাবালক নাবালিকা বা অপ্রকৃতিস্থ ব্যক্তির আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদেরকে প্রলুব্ধ করে, এবং এমন নাবালকের বয়স হইতে হবে, আন্ডারলাইন করবেন, 14 বছরের কম যদি ছেলে হয়ে থাকে, এবং যদি 14 বছরের কম যদি ছেলে হয়ে থাকে, আর মেয়ে হয়ে থাকলে কত? 16 বছরের কম, এবং অপ্রকৃতিস্থ হলে যে কোনো বয়সের হতে পারে। কিন্তু এই জায়গায় একটা কথা বলে নাই, যদি প্রাপ্তবয়স্ক কারো সম্মতি ছাড়া বিদেশে নেয় নাই, তানভীর আলম খান রে ওনার সম্মতি ছাড়া আমরা গোপালগঞ্জ থেকে খুলনা নিয়ে গেছি, তাহলে এটা কিন্তু বাংলাদেশ থেকে অপহরণের মধ্যেও পড়ে না, আবার কি আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণের মধ্যেও পড়ে না। তাহলে বলতে পারেন স্যার এটা কি অপরাধ না? হ্যাঁ অপরাধ, কিন্তু এটা অপহরণে গণ্য হচ্ছে না, এটা হবে না অপবাহন, একটু পরে অ্যাবডাকশন। আচ্ছা দেখেন তো এখানে প্রযোজ্যতা দেখি, 361 ধারায় দুই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অপহরণের অপরাধ হতে পারে। একটা দেখেন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, মেয়েদের ক্ষেত্রে কত বছরের নিচে? 16 বছরের নিচে, এবং ছেলেদের ক্ষেত্রে 14 বছরের নিচে অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে। আরেকটা হলো কি আনসাউন্ড পারসন। সো জেনে রাখা ভালো। দেখি 361 ধারায় ব্যাখ্যা আছে একটি, গোল্ডেন, আর ব্যতিক্রম আছে একটি। তো এখানে একটা বিষয় দেখেন, অনেক কথা বলছে সম্মতি এবং অপরাধীর অভিপ্রায়। অপহরণ সেটা বাংলাদেশ, একটু আন্ডারলাইন করেন, অপহরণ সেটা বাংলাদেশ থেকে অপহরণ হোক বা আইনানুগ অভিভাবক হতে অপহরণ, যেটাই হোক না কেন, আন্ডারলাইন করবেন অপরাধীর উদ্দেশ্য কি ছিল এটা বলতেন, সেটা অপ্রাসঙ্গিক। ভাই অপহরণের ক্ষেত্রে ওই যে অপহরণ করতেছে তার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য কি ভালো ছিল নাকি মন্দ ছিল, এটা দরকার নাই। দেখবে যে আপনি তার সম্মতি ছাড়া নিছেন কিনা, দেখবে আপনি তার অভিভাবকের সম্মতি ছাড়া নিছেন কিনা। কিন্তু আপনার পরের উদ্দেশ্য তো ভালোও হতে পারে, এটাতে দরকার নাই, দেখবে যে সম্মতি ছাড়া নিছেন কিনা।
360 এবং 361 দ্বারা অপহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তির আন্ডারলাইন করবেন, যে ব্যক্তির সম্মতি নেওয়া প্রয়োজন ছিল তার সম্মতি ছিল কিনা। পরবর্তী উদ্দেশ্য ভালো হতে পারে, পরবর্তী উদ্দেশ্য কি খারাপ হতে পারে। দেখতে হবে যে যার সম্মতি নেওয়ার কথা তার সম্মতি নিছেন কিনা। যেমন 360 ধারায় বাংলাদেশ হতে অপহরণের ক্ষেত্রে দেখতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির বা আইনানুগ অভিভাবকের সম্মতি নেওয়া হয়েছে কিনা। যদি সম্মতি না নিয়ে বাংলাদেশের বাইরে নিয়ে যায় তাহলে সেটা 360 ধারায় অপরাধ হবে। আবার 361 ধারায় আইনানুগ অভিভাবকের সম্মতি নেওয়া হয়েছে কিনা সেটা কি বিষয়, বিবেচ্য বিষয়। আর 60 আর 61 মধ্যে মৌলিক পার্থক্য, একটা হলো বাংলাদেশের বাইরে নিছে আর একটা হলো বাংলাদেশের ভিতরে এক জায়গা থেকে আর এক জায়গায় নিছে। আর 60 ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু 361 ক্ষেত্রে শুধুমাত্র কি অপ্রাপ্তবয়স্ক বা উন্মাদ পাগল এদের ক্ষেত্রে। তো আমরা কি পেলাম দেখেন, কিডন্যাপিং এর সংজ্ঞা কিন্তু অ্যাকচুয়ালি দেয় নাই। কিডন্যাপিং এর প্রকারভেদ বলছে 359, দুই প্রকার। বাংলাদেশ থেকে কিডন্যাপিং বলছে 360 আর আইনানুগ অভিভাবকত্ব কিডন্যাপ বলছে 361। আর কিডন্যাপিং এর ক্ষেত্রে সম্মতির যে ব্যাপারটা, এই ক্ষেত্রে ছেলে হলে কয় বছরের বেশি, 16 বছর 14 বছরের বেশি, আর মেয়ে হলে 16 বছরের বেশি। তো 2017 সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে দেখেন, আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরে গোল দিবেন নাবালক বা নাবালিকাকে। এটা গোল দেন, আগে আছে নাবালক পরে নাবালিকা, দেখছেন। অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে অনুসরণ হবে কত বছরে, 14-16। বাট সেম প্রশ্নটা যদি নাবালিকা আগে থাকতো আর নাবালক পরে থাকতো তাহলে উত্তর হতো কি 16। আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি। পনেরো বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। ছেলের বয়স কিন্তু 15, তার সম্মতি দেওয়ার কি আছে, যোগ্যতা আছে। তারে কোথায় নিয়ে যায়, বিদেশে নিয়ে যায়। দণ্ডবিধি অনুসারে কোনো অপরাধ হয়েছে কিনা, অ্যাকচুয়ালি দণ্ডবিধি অনুসারে কিন্তু কোনো অপরাধ হয় নাই, কারণ আমরা জানি সম্মতি দেওয়ার যোগ্যতা নাই 14 বছরের নিচে অথবা 16 বছরের নিচে। এই জায়গা তো ছেলের বয়স কত, 15। অপশনে উচিত থাকা উচিত ছিল যে কোনো অপরাধ হয় নাই, বাট এই জায়গা ছেলের জায়গা যদি মেয়ে হতো তাহলে আবার অপরাধ হইতো কি অপহরণ, বুঝছেন। কিন্তু 15 বছর ছেলে যদি বলেন এই জায়গা কোনো অপরাধ হয় নাই। তো যেহেতু অপশনে অনেক কিছুই, অপশনে ওই অপশনটা নাই, এই কারণে উত্তর হবে এখানে অপহরণ। বাট প্রশ্নে কি আছে, ভুল আছে। আমরা পরের প্রশ্নে চলে পরের ধারা চলে আসি, জোরপূর্বক অপহরণ, অ্যাবডাকশন। অ্যাবডাকশনের বাংলা কি, জোরপূর্বক অপহরণ। পাশে লেখেন অপবাহন, পাশে লেখেন অপবাহন। পাশে লেখেন জোরপূর্বক মনুষ্য হরণ, জোরপূর্বক মনুষ্য হরণ। দেখেন জোরপূর্বক তাহলে বাংলায় কিন্তু অনেকগুলো নাম। যদি বলে শুধু অপহরণ তাহলে তো আগেরটা 359, 60, 61। আর জোরপূর্বক অপহরণ বললেই অ্যাবডাকশন সেটা। আবার অপহরণ বললেও কি অ্যাবডাকশন। কত ধারায় বলছে, 362। শুনেন, অ্যাবডাকশন খুব সহজ। অ্যাবডাকশনের বয়সের কোনো বিষয় নাই। আপনি যে কোনো বয়সের মানুষকে, যে কোনো বয়সের মানুষকে যদি তার সম্মতি ছাড়া এবং অথবা প্রলুব্ধ করে, জোর করে অথবা প্রলুব্ধ করে, জোর করে অথবা প্রলুব্ধ করে তার এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছেন, কিসের জন্য, খারাপ কোনো কাজের জন্য। আমি একটু আগে বলছিলাম যে অপহরণের ক্ষেত্রে কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য থাকতেও পারে নাও পারে, কিন্তু অপবাহনের ক্ষেত্রে, অ্যাবডাকশনের ক্ষেত্রে ডেফিনেটলি খারাপ উদ্দেশ্য থাকবে। এবং এই জায়গায় বয়সের কোনো বিষয় নাই, এই জায়গায় ছলনা থাকবে, প্রতারণা থাকবে। তারে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন,
হত্যার জন্য, মুক্তিপণ আদায়ের জন্য, ধর্ষণের জন্য, জোরপূর্বক বিবাহের জন্য, মোটামুটি খারাপ একটা উদ্দেশ্য থাকবে, তাহলে সেটা কি বলে গণ্য হবে? অ্যাবডাকশন বলে গণ্য হবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে নিম্নের কোনটার ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় না, অ্যাবডাকশন। বুঝছেন? এই যে দেখেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, এক স্থান থেকে অন্য স্থানে গমনে গোল দিবেন বলপূর্বক বাধ্য করে। কি করে? বলপূর্বক বাধ্য করে। এই জায়গায় বলপূর্বক শব্দটা গোল দেন। বা কোনো গোল দিবেন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে। প্রতারণামূলক, ছোটবেলা আমাদের ভয় দিত ছেলে ধরা আছে, অপরিচিত কাউরে চকলেট টকলেট দিলে খাবা না। আপনার প্রতারণামূলক উপায় মানে বলতেছে যে তুমি যদি আমার কাছে আসো তোমার এই জিনিস আমি দিব, বা এই চকলেট দিব, বাবু দোকানে আসো। সেই ব্যক্তি, উক্ত ব্যক্তি, বা প্রেম ভালোবাসা করতেন, বিয়ে শাদীর উদ্দেশ্যে নিয়ে গেছেন, পরে তারে পাচার করে বিক্রি করে দিচ্ছেন, এটাও কি প্রতারণা? সেই ব্যক্তি, উক্ত ব্যক্তি জোরপূর্বক অপহরণ করেছে বলে কি বলা যায়। সো এখানে যাদের বইতে ইংরেজি আছে, এই যে বলপূর্বক কথাটা বলছে ফোর্স কম্পেলস, একটু ইংরেজিটা গোল দেবেন, ফোর্স কম্পেলস, বলপূর্বক বাধ্য করে মানে হলো ফোর্স কম্পেলস। আর প্রতারণামূলক রে বলছে বাই ডিসাইডফুল মিনস, বাই ডিসাইডফুল মিনস। এই ইংরেজি দুইটা শব্দ মধ্যে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে অ্যাবডাকশনের উপাদান কি কি, ফোর্স আর একটা হলো ডিসাইডফুল। বুঝছেন? তো এই ক্ষেত্রে বয়স আন্ডারলাইন করবেন, এই ক্ষেত্রে বয়স বিবেচ্য বিষয় না, এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বয়স কোনো বিবেচ্য বিষয় না। বয়স বিবেচ্য বিষয় তাহলে কিসের ক্ষেত্রে? অপহরণের ক্ষেত্রে। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে কিন্তু বয়স কোনো বিবেচ্য বিষয় না। তাহলে অপহরণ এবং কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের ক্ষেত্রে মৌলিক পার্থক্য কি দেখেন। অপহরণের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য কি, এটা ওই মামলায় বিবেচ্য বিষয় না। অপহরণের ক্ষেত্রে দেখবে যে অভিভাবকের সম্মতি নিছে কিনা, বা প্রাপ্তবয়স্ক হলে ওই লোকের সম্মতি নিছে কিনা, তাতে পরের উদ্দেশ্য ভালো হতে পারে। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে এই জায়গা বয়স কোনো বিবেচ্য বিষয় না। অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই কি থাকে? খারাপ থাকে। বোঝা গেল? আর অ্যাবডাকশনের ক্ষেত্রে ছলনা থাকে, প্রতারণা থাকে, জোর জোর জবরদস্তি থাকে, এবং পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। তো বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে ড্যাশ বলে। জোরপূর্বক বাধ্য করলে এই জায়গায় দেখেন অপহরণ, অবৈধ বাধাদান, বল প্রয়োগ, মনুষ্যহরণ। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলা কি কারণে করে, আর এই জায়গায় কোনো আপনাদের বইতে কোনো সালটাল লেখা আছে? কোন পরীক্ষায় আসছে? লেখা নাই। সো এই জায়গায় উত্তর অপহরণও হয়, উত্তর কি মনুষ্যহরণও হয়। এখন এই জায়গা বলছে যে গমন করার জন্য জোরপূর্বক কথাটা যেহেতু আছে, তাহলে দেখতে হবে যে ইংরেজিতে অ্যাবডাক্ট কথাটা কোথায় আছে, তাহলে উত্তর সেটা হওয়া উচিত যৌক্তিক। এই জায়গায় আসলে উত্তর নাই। তা এখন আমরা আসি অপহরণ এবং জোরপূর্বক অপহরণের মধ্যে পার্থক্য। পার্থক্য বিস্তারিত পড়বো না, জাস্ট দেখি উপায়। কিডন্যাপের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য কি ছিল, এটা কি অপ্রাসঙ্গিক। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। বয়স দেখেন, কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স একটা বিবেচ্য বিষয়, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় না। অভিপ্রায়, পরবর্তী অভিপ্রায় কি ছিল? অপ্রাসঙ্গিক। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী অভিপ্রায় অবশ্যই কি প্রাসঙ্গিক। সম্মতি, অ্যাবডাকশনের ক্ষেত্রে সম্মতি কিডন্যাপিং এর ক্ষেত্রে সম্মতি থাকতেও পারে, নাও পারে। ওই যে অপ্রাপ্তবয়স্ক কারো সম্মতি থাকতে পারে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে সম্মতি থাক বা না থাক এটার কোনো ব্যাপার স্যাপার নাই। এ হলো কথা। তাহলে 359 ধারায় পড়লাম আমরা কি ভাই? কিডন্যাপিং এর প্রকারভেদ। বাংলাদেশ থেকে কিডন্যাপিং 360, আইন অনুক অভিযোগ করতে কিডন্যাপিং 361, আর অ্যাবডাকশন কত? 362। এখন এগুলার শাস্তি মোটামুটি আমরা পড়বো। শাস্তি আলোচনা করছে 363 থেকে 372। তো শাস্তি আলোচনা করার আগে আমি আপনাদের উপর কিছু বিষয় নিয়ে মোটামুটি বিরক্ত। এই বিষয় নিয়ে আমি কতগুলো কথা বলি। মানে আমি কিন্তু এই অনার্স মাস্টার্স পাস করছি। আমার এলএলবি 2012-তে শেষ হয়েছে, 12 শেষে, মানে 13 প্রথমে শেষ হয়েছে, এলএলএম শেষ হয়েছে 14-তে। এরপরে আমার বহু ইতিহাস, আমি জুডিশিয়ারি বেশ কয়েকবার দিছি টিসি, আর আপনাদের পড়ানো শুরু করা হলো 2021 সালের পর থেকে। এই দীর্ঘ পড়ানোর জায়গায়
একটা জিনিস আমি সম্মুখীন হইছি, সেটা হলো যে কোর্স ফির যে বিষয়টা, যার সামর্থ্য আছে এই ধরনের লোক আমারে ফাঁকি দেন বেশি। আর যার সামর্থ্য নাই, দেখতেছে যে সে আসলে কষ্টের মধ্যে আছে, কিন্তু সে এসে আমার টাকা পয়সা সব দিয়ে দিছে। কিন্তু যার সামর্থ্য আছে এই ধরনের লোকজন আপনারা আমারে ফাঁকি দেন বেশি। এবং যারা, আমি আরো বলি, ধরেন আমি তো এই জায়গায় বাংলাদেশের কোন কোচিং ভাই যে ক্লাস নেয় সেই ক্লাস কিন্তু হুবহু ইউটিউবে আপলোড দেয় না, কোনো কোচিং দেয় না। এটা তাদের একটা গুপ্ত সম্পদ। মানে আমি যদি ক্লাস আপলোড দেই তাহলে তো কি পড়াচ্ছি লোকজন তো দেখেই গেল, তাহলে আমার কাছে কেন পড়তে আসবে? আমার মাঝে মাঝে এই প্রশ্ন করে লোকজন যে স্যার আপনি তো যা পড়ান সব ইউটিউবেই দেন, তাহলে আমার আপনার কাছে আমার পড়ে লাভ কি? সো আমি তো বলি নাই যে আমার কাছে আপনার পড়তে হবে। আপনি বহু, আমার ইউটিউবের বহু স্টুডেন্ট আছে যে ইউটিউব লেকচার দেখে পাস করতে আমাদের জানায়, বিভিন্ন সময় পরামর্শ নাই। এবং আমি জীবনেও কাউকে ইনসিস্ট করি নাই যে পরামর্শ নিলে যে তুমি আমার কাছে ভর্তি হও। আমি বলছি যে ইউটিউব দেখে যদি আপনার হয় হোক, আর যদি মনে হয় যে আপনার স্পেশাল কেয়ারের দরকার আছে, পরীক্ষা দেওয়ার দরকার আছে, তাইলে ভর্তি হবেন, নাইলে আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নাই। তো প্রথমত আপনার মনে যদি স্যাস্ট্রামির কোনো ইন্টেনশন থাকে তাহলে আপনি আমার ইউটিউব ভিডিও দেখবেন। আমার এই জায়গায় আসার তো কোনো দরকার নাই। ইউটিউব ভিডিওতে তো এ টু জেড সবকিছু আছে, আছে কিনা বলেন? আচ্ছা, আপনার সমস্যা থাকলে অবশ্যই আমারে জানাবেন। আমি এমন অমানবিক না যে আমারে জানালে আপনারে আমি বলবো না যে আপনারে পড়তে দিব না। আপনার যদি টাকা পয়সার সমস্যা লাগে, সমস্যা লাগলে দরকার হলে আমি টাকা পয়সাও দিতে রাজি আছি। কিন্তু আমার থিওরি তো সিম্পল, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমার পরিপূর্ণ কোর্স ফি দিতে হবে। যদি সামর্থ্য না থাকে আপনার কোর্স ফি দেওয়ার দরকার নাই। কিন্তু আপনার সামর্থ্য আছে আমারে দেন না, তদবির করেন 4 লাখ টাকা দিয়া। আমি এই উদাহরণ বহুবার দিছি। এখন ছোট্ট কতগুলো উদাহরণ দিই। সেটা হলো, এই জায়গায় কতজন আছেন যে আমার কাছে পড়েন, তার বাবা মার কাছ থেকে আমার কথা বলে 3 বার টাকা আনেন, কিন্তু আমি একবারের টাকা পাই না। এরকম যারা বলেন যে বাবার কাছ থেকে চাইছি, অমুকের কাছ থেকে চাইছি, আমি এখন থেকে সরাসরি তার বাবা মার কাছে নক করব যে অমুক কি আমারে, আমি কিন্তু এই টাকা পয়সা পাই নাই, সে কি আপনার কি, মানে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে আমার কথা বলে কি আনছে কিনা। মানে আপনি ঠিকই 3 বার আনতেছেন, কিন্তু আমি একবারের টাকা পাচ্ছি না কষ্ট করে। আপনার বাবা মারে নক করবো, সবাই সাবধান। যারা এতদিন বলছেন যে চাইছি দেখছে না, এই করতেছি, এমনি জায়গাতে শো আপ করে বেড়ান ভাই। আর আমার টাকার ক্ষেত্রে আপনার যত চেষ্টামি এই জায়গায় যারা আছে, এইসব চেষ্টামি, আপনার যারা সামর্থ্য আছে চেষ্টামি করলে আমার ইউটিউব ভিডিও দেখবেন, আমার এই জায়গায় পড়ার কোনো দরকার নাই। আমার প্রথমবার কোর্স ফি 10,000, পরবর্তী কোর্স ফি 8,000। আগে ছিল অনলাইনে কম, এখন অনলাইন অফলাইন সব জায়গায় 8,000। 5 জন পড়লে 5 জনকে পড়াবো। এই এই স্যাসরামির এই প্রফেশন আমি ছেড়ে দিতে চাই। কারণ এই আপনারা এর সেই এই কথাগুলো, এই চিৎকার চেঁচামেচি, এই চিৎকার চেঁচামেচি যদি আমি কোর্টে গিয়ে মক্কেলের সাথে করি, তাহলে এতদিন আমার সাথে 14 সালে যারা অ্যাডভোকেট হয়েছে, মাহমুদ ভাই এই যে নির্বাচনে 1 কোটি টাকা খরচ করছে, আমি তো 1 লাখ টাকার মালিক না পার্সোনালি, তারা তো কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমি তো এই প্রফেশনটা আপনাদের শেখার জন্য, আপনাদের শেখানোর জন্য আমি এটা আছি। এটা আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু এটার আপনারা আমার সৎবিশ্বাসের এটা যে করবেন, সে কিন্তু ভাই পাস হবে না। আর পাস এলেও হেরে যাবেন। তো আমার সাথে চেষ্টামি ছাড়েন, আপনার কিন্তু সবাই বাড়ি আমি যাব। আমার কাছে পড়েন আর না পড়েন, ওয়াইফ থাকলে ওয়াইফের কাছে যাব, বাবা থাকলে বাবার কাছে যাব, যে আমার কাছে এভাবে পড়ে কি আমার মারফত টাকা কিন্তু আসে না। উনি যদি বলে যে আমি দেই নাই, তাহলে তো আমার আপত্তি নাই। কিন্তু আপনি আমার কাছে পড়ার কথা বলে বাবার দোহাই দিচ্ছেন, ওয়াইফের দোহাই দিচ্ছেন, অমুকের দোহাই দিচ্ছেন, এই দোহাই দিলে কিন্তু কাজ হবে না। এবং এতদিনে একটা অভিজ্ঞতা হইছে যে কার টাকা আছে আর কার নাই, বুঝতে পারছেন? তো ডিপ জলের ডায়লগ আমি দিতে চাই না যে আমি তো দুধু খাই না, আমি বুঝি যে কার কি অবস্থা আছে। আমারে এসব, আমারে নোংরা করেন না ভাই। পার্সোনালি অ্যাটাক করে করলাম না, অনলাইন অফলাইন অনেক ইন্ডিকেট করে কথাগুলো বলছি। তো আপনার যার যার বাবা মা বা অভিভাবক, আমি কিন্তু যাই সরাসরি যোগাযোগ করব যে আসলে কি এই কাহিনী আছে কিনা, বুঝছেন? আমার এই যে এবার উকিল হবে, এই জায়গায় সে নিজের স্বীকারোক্তি, সে বলছে স্যার আমি আপনার টাকা দিছি ঠিকই, একটু ঘুরাই পেঁচাই দিছি, কিন্তু আমি ওই টাকা আনছি 3 বার আপনার কাছে থেকে। এক উকিল সাহেবের মেয়ে, কি বলবো না, আমি নাম বলতেছি না, সে আমার কাছে পড়ছে, আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেই নেই। সে
ওর বাবারে নাম্বার বাড়ায় বাড়ায় বলছে, পরীক্ষায় পাইছে ধরেন 100-তে পাই, আমার মূল্যায়নে আমি তো বুঝি, ভাব টিপলে যখন বোঝা যায় গাড়ির ভিতরে কি অবস্থা, বুঝি যে কার কত, সে 30 পাওয়ার যোগ্য না, বাপরে কইছে আমি 70-75 পাইছি। পাওয়ার পর পরীক্ষার আগে বলছে যে আমার তো ক্লাস করতে হবে, আমার একটা আইফোন না হলে হচ্ছে না, বাপরে দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে ফোন নেছে, প্রিলিতে পাস করে নাই। এরপরে আমিও ফ্রেন্ড লিস্টে নাই, আমার সব ডিলেট মিলেট দিয়ে, যে আমার যে মূল উদ্দেশ্য আমার বাপের কাছ থেকে সেটুক অ্যাকমপ্লিশড, এখন আর ওনার দরকার নাই। তো এই জন্য এগুলা ভাই আপনাদের ঠকানো, মানে আপনি এই কাজ করে যে নিজেরা ঠকাচ্ছেন। আর বাংলাদেশ বার কাউন্সিলে তো সুজানা, এই যে তো পরীক্ষা দেওয়া শুরু করছেন, বুঝবেন আস্তে আস্তে অনেক যোগ্য লোক আছে। এই যে আলম ভাই, ওই যে কানিস ফাতেমা, ওনারা এতদিন উকিল হওয়ার যোগ্য, আরো আমি বিশ্বাস করি আরো একবার এবার তো করতে আসতেছে, ওনারা আরো আগে উকিল হওয়ার যোগ্য, কিন্তু ওনাদের কপাল খারাপ, এখন এই জায়গা এখনো পড়তেছে। তো এত সোজা না ভাই। আপনি আপনাদের বারবার সুযোগ দিছি যে যার সমস্যা আছে অবশ্যই মানুষের সাথে পার্সোনালি আলাপ করবেন, কিন্তু আপনারা আলাপও করেন না, আবার পার্সোনালি নক করলেই আমার সাথে ক্যাজুয়াল আলাপ করেন, মানে টেক্সট সিন করে দেখেন না, বা ভালো মন্দ কোনো কথা নাই, আপনার সামর্থ্য নাই, এটা আমি বিশ্বাস করি না। এই শাস্ত্রমি বাদ দেন, এই শাস্ত্রমি বাদ দেন। আমি কিন্তু আমার বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, আমি এই যে মোটামুটি অনলাইন অফলাইনে যা করাই এগুলো নিয়ে আমি টুকটাক চলি। তো এটা আগে যদি আমার প্যাশন ছিল, এখন হয়েছে এটা আমার প্রফেশন। অবশ্যই ভালো লাগা আছে, কিন্তু আমার পেশাদারিত্বের জায়গা এটা। সো আমারে এই ধরনের কাজ করবেন না। যারা যারা বাচ্চা কাচ্চারে পড়ান স্কুল কলেজে, তারা তো জানেন, ওই যে আমার ভাগ্নি পড়ে এক জায়গায় কোচিং এ, তারা প্রতিদিন প্রিন্ট করতে দেয় 30-40 পেজ। তা 30-40 আমি নাই, আমার প্রিন্টার আছে, তারা আমি প্রিন্ট করে দিচ্ছি। আজকে পিকনিক, কালকে অমুক, মানে রেগুলার সুতনাটা টাকার একটা বিষয় আছেই। আপনাদের তো আমি প্রিন্ট দেই, বাংলাদেশের অন্য ঢাকা যায় একটু ঘুরে আসেন, যে প্রিন্ট করতে একটা পরীক্ষা নিলে 50 টাকা আগে নেয়। এই যে 6 পেজের যে প্রিন্ট, 50 টাকা 100 টাকা নেয়, তারপরে মডেল টেস্ট নেয়। বুঝতে পারছেন? সো এই জন্য উকিল হবেন ভাই, উকিলরা অনেক মন বড় করতে হবে। অন্য কে হয়েছে না না হয়েছে মন বড় করেন, এসব ঠকানো বাদ দেন, মানুষ ঠকানো বাদ দেন, মক্কেল ঠকানো বাদ দেন, আল্লাহর কাছে হিসাব থাকবেন। আর এই এই আমার যে ঠকাবেন তার কিন্তু আমি 1 টাকাও ছাড়বো না, কিয়ামতের হাসরের ময়দানেও আমি ওই টাকা চাই আপনার কাছে। আর আমি যদি ঠকাই, আপনিও আপনারা ছাড়েন না, এই আর কি কথা। আসেন আমরা পড়া শুরু করি। সো যা যা বললাম, যার যার পার্সোনালি নিয়ে বুঝে নেন। আর আমার জন্য পার্সোনালি আপনাদের বাসায় না যাওয়া লাগে, নাহলে কিন্তু আমি কোর্টে যাইয়া যে অমুক কাকা তমুক কাকা, আসলে কি আপনার কাছে টাকা নিয়েছে, আমি কিন্তু এই টাকা পাই নাই, এটা কিন্তু খুব দূরে না। বাসায় চলে গেলাম যে অমুক সাহেব তো এই কথা বলে, কিন্তু আসলেই কি টাকা নিয়েছে কিনা। বুঝতে পারছেন? ওই যে বিমল সাহেবের ওয়াইফের কাছে চলে গেলাম, শাকিলের বাবার কাছে চলে গেলাম, লালন ভাইয়ের বাবার কাছে চলে গেলাম, এই যে আমাদের সাদের বাবা নাসির কাকার কাছে চলে গেলাম, যে সাদ কি আসলেই টাকা আপনার কাছ থেকে আনছে কিনা, বলছে কিনা। ওই যে আমাদের রকিবুল সাহেবের পরিবারে চলে গেলাম, যে রকিবুল সাহেব তো এই কথা আসলে বলছে কিনা। যার যার পরিবার, এই যে তানবিন সাহেব টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে, পড়াশোনা কিন্তু করে না, উনার বাসায় চলে গেলাম। তো যারা যারা আছেন, বাসা কিন্তু কোনো দূরে না। সো এই আর কি, আসেন পড়াই ফিরি। আর অনলাইনে যারা আছেন আপনারাও মেন্টালি এগুলা মানে ঠিক হন, এই চেষ্টা আমি এগুলা বাদ দেন। হ্যাঁ বলেন বলেন। আপনাকে হঠাৎ করে পেশেন্ট দেখি নাই, আর আজকে যে বক্তব্যে আমি স্যার একটু অবাক হচ্ছি। আর এই স্বাস্থ্যবিধির কথা বলছেন, এই কথাগুলো খুব মানে কষ্ট পাচ্ছি, আমি ব্যক্তিগত ভাবে কষ্ট পাচ্ছি। আর এই কষ্টের কথা, আর এটা তো সবাই ডাবল গেছে, আর সবাই কোর্টের সাথে সংশ্লিষ্ট। আমি তো আমার কষ্ট, মান সম্মানে সবাই যেমন পাচ্ছে, আমার যেমন পাচ্ছে, কষ্ট করে আমার প্রতি পাচ্ছে মনে হয়। তো আমি সবার কাছে একটু অনুরোধ করি, স্যার আজকে আমি বাক্য চক্রে হোক ও দৃষ্টি হোক, আমি 3 বার স্যারের কাছে পড়তেছি একটা দিন। কিন্তু স্যারের আজকে মেসেজের দিকে আজকে একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখলাম। আর স্যারের যে কথাগুলো আজকে আপনাদের কেমন কি লাগছে, আমার মনে হয় যে একই কথা অনুভূতি একরকমই। মানে আজকে কিন্তু আমি কষ্ট করছি, দুঃখ করছি। কথাগুলো তো পছন্দ বেশি।
আমরা তো ব্যক্তিগতভাবে বলতেছি, আমি সবার কাছে অনুরোধ করবো কি তুমি আর অসুবিধা সংগতি অসংগতি পর্যায়ক্রম থাকে সবার থাকে, কিন্তু তার মধ্যে অবস্থা থেকে কথাগুলো করছে, তো এরা আমাদের কিন্তু একটু উপলব্ধি করে। আচ্ছা এরকম কথা কিন্তু শোনেন বিমল সাহেব, জি বলেন বলেন বলেন। সবার কাছে আমরা আমরা থেকে একটু বিস্তীর্ণ কথা বলতে পারি, আছে সামনে থাকে। আমরা এরকম করতে পারি কিনা আমাকে ইসলামের যে অভিযোগটা এটা খাটাতে পারি কিনা, যার যা বাকি আছে যার যা দেওয়ার কথা তার তো বড় একটা অপশন আছে, এবং মারা যদি তো বড় উদাহরণ এরকম তো এত সুবিধা বলছে টাকা ধরা সুযোগ দিতে হবে, এটা তো সত্যি কথা। আর যার সমস্যা আছে আমাদের সবার সামনে তার সমস্যাগত বলতে একটু লজ্জা হতেই পারে, থাকতেই পারে। আপনি স্যারের কাছে গিয়ে বা আমি যদি স্যারের স্যার এতটুকু কথাই দরকার। বাংলাদেশে ইংরেজি বলতে ভালো আছে স্যার একটু আচ্ছা কোনো সমস্যা নাই, টাকা না থাকে আমি পড়াবো, কিন্তু যার আছে যার দেওয়ার মতো সামর্থ্য সে দেবে না, সে অসুবিধা সম্মুখে শুনতে চাই না। স্যার আমি আপনি এখন বলতে পারবেন না দয়া করে। শুনেন আমাদের আপনাদের পরে জি এটা আপনারা তো আসলে পড়ছেন কিনা আমি ঠিক জানি না। ধরেন আর নাম উল্লেখ করি না, একটা বিখ্যাত কোচিং, সে পরীক্ষার্থীদের কাছ থেকে 12,000 টাকা করে নিচ্ছে অনলাইনে। 12,000 3 মাস পড়ানোর পর আর খোঁজ নাই, মানে ওই 3 মাস পড়ায় ওইটুকুর দায়িত্ব শেষ। আর কবে পরীক্ষা হবে না না হবে এরকম নাই, সারা বছর আপনারে পড়ায় না, আর এত পরীক্ষাও নেয় না। আর আপনারে এত সুযোগ দেওয়ার পরে যদি আমার সাথে চেষ্টামি করেন, এটা আসলে দুঃখজনক। আপনি এলএলবি যে এলএলবি পরীক্ষার সময় গিয়ে যদি ফর্ম পূরণের সময় এই জায়গা ফর্ম পূরণের আগে 8,000, গোপালগঞ্জ শেখ ফজলুল ইসলাম কলেজে নিচ্ছে 15,000 করে, ওই জায়গায় 1 টাকা কম দিতে পারবেন? পারবেন না। বাংলাদেশ বার কাউন্সিলে যখন আপনারা বলবে যে ফর্ম ফিল আপ করতে 5,000, ওই জায়গায় যাই কম দিতে পারবেন? ওই জায়গায় তো হবে না। তারপর পরীক্ষা দেওয়ার পর যদি কয় যে কি পরীক্ষা দিছিস 5 লাখ আন রেজাল্ট সাথে সাথে, ওই 5 লাখ আপনি দরকার হলে সুদে আনবেন, আইনে ওই জায়গা দেওয়ার নজির আছে। আপনার অবৈধ জিনিসে আছেন, কিন্তু বৈধ জিনিস একটু কষ্ট করে নেবেন, এইসব জিনিসে আপনারা নাই। খাসলত বদলান। এই মেন্টালিটি যদি শেষরা হয়, উকিল হইও শেষরাই থাকবেন। মক্কেল আড়ালে যায় কবে যে ওই যে শেষরা উকিল। ঠিক আছে, এই আর কি। আসেন আমরা পড়া শুরু করি। বলেন 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 বলেন। 363 ধারা মনুষ্য হরণের শাস্তি দেখেন। 363 পানিশমেন্ট ফর কিডন্যাপিং, যে কোনো বর্ণনার কারাদণ্ড গোল দিবেন 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। অর্থাৎ শুধু কিডন্যাপিং এর শাস্তি বলছে আপনার 363। এখন যদি আপনাকে বলে যে একজন ব্যক্তিকে বাংলাদেশের বাইরে নিয়ে গেছে, সেক্ষেত্রেও 7 বছর, এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে গেছে শিশুরে, সেক্ষেত্রেও কত? 7 বছর। 363 এবং এই জায়গায় কিন্তু এবং আছে দেখেন, এবং। তারপর 64-তে আসেন, দেখেন এই শাস্তিগুলো ইম্পর্টেন্ট ভাই, মনে রাখতে হবে। 364 খুন করার উদ্দেশ্যে, এটা বললেন, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ। মানে খুন করার উদ্দেশ্যে হয় আপনি অপহরণ করছেন, নাহলে জোরপূর্বক অপহরণ করছেন, দুইটার যে কোনো একটা, আইদার কিডন্যাপ অর অ্যাবডাক্ট, দুইটার যে কোনো একটা। শাস্তি কি দেখেন, যাবজ্জীবন কারাবাস বা সশ্রম, এটা বললেন সশ্রম কারাবাস, যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। এখন গতকাল আপনাদের একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, এই পরীক্ষাও যদি আসে যে এইভাবে যদি আসে যে খুন করার উদ্দেশ্যে অপহরণ করলে
সর্বোচ্চ কারাদণ্ড কত? উত্তর কি হবে? 10 বছর সশ্রম। 10 বছর সশ্রম। যদি বলে সর্বোচ্চ শাস্তি কত, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড। বুঝছেন? 364 ক ভিভিআই। দশ বছরের নিচের কোন ব্যক্তিকে, কয় বছরের নিচে? 10 বছরের নিচের কোন ব্যক্তিকে গোল দিবেন খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে। 364 আর 364 কয়ের মধ্যে মূল পার্থক্য হলো ওটাই হলো যে কোনো বয়সের, 64 হলো যে কোনো বয়সের, আর 64 ক কত? 10 বছরের নিচে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে শাস্তি দেখেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস, যা সশ্রম কত দেখেন 14 বছর পর্যন্ত হতে পারে। আন্ডারলাইন করবেন 7 বছরের নিচে হবে না। বিবিআই ভাই এই জায়গায় বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস, যা সশ্রম যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস কত 14, সর্বনিম্ন কত 7 বছর। আমাদের দণ্ডবিধিতে বিশেষ বিশেষ কিছু ধারা আছে, এই ধারাগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি মেনশন করা আছে, উল্লেখ করা আছে। বলা আছে সর্বোচ্চ শাস্তি এই, সর্বনিম্ন শাস্তি এই, এর নিচে আর কিন্তু হবে না। তাহলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 7 বছর কি সশ্রম কারাবাস। 65 পড়া লাগবে না, 66টা দেখিয়ে আসেন। 66, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে গোল দিবেন বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে বাধ্য করতে জোরপূর্বক অপহরণ বা মনুষ্যরণ করে। কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা অবৈধ উদ্দেশ্যে যদি নিয়ে যান, অপহরণ করেন, তাহলে মামলা হবে 366 ধারায়। যে কোনো বর্ণনার শাস্তি কত? 10 বছর। 366 কটা দেখেন, অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে গোল দিবেন 18 বছরের নিচের বালিকা সংগ্রহ করা প্রকিউরেশন অফ মাইনর গার্লস। 366 ক কত বছরের নিচে? 18 বছরের নিচে। শাস্তি কত? 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। 366 খ দেখেন, এই জায়গার একটা বিষয় কি, মানে অপরাধগুলো আলাদা আলাদা, কিন্তু এই 366 ক, 366 খ, 372, 366 সবগুলোর শাস্তি 10 বছর। এই যে দেখেন, অবৈধ সহবাসে বাধ্য করতে বিদেশ থেকে 21 বছরের নিচের বালিকা আমদানি, বিদেশ থেকে আমদানি করছেন কত বছরের? 21 বছরের। শাস্তি কত? 10 বছর। তো আপনি মনে রাখবেন 18 বছরের নিচের বালিকা সংগ্রহ করুক, বিদেশ থেকে আমদানি করুক, শাস্তি কত? 10 বছর। 372 দেখেন, বেশ্যাবৃত্তির জন্য 18 বছরের নিচের নাবালক বিক্রয় করা, নাবালক বা নাবালিকা যাই ধরেন, নাবালিকাই করে দেন, তাহলে যে কোনো বর্ণনা কারাদণ্ড যা কত? 10 বছর। তাহলে এই জায়গা আপনি শাস্তিগুলো মনে রেখেন। 366-তে যদি ওই যে কাউরে কিডন্যাপ করছেন কোনো খারাপ উদ্দেশ্যে, বিবাহ বা অবৈধ সম্পর্কের জন্য 10 বছর। 18 বছরের নিচের বালিকা সংগ্রহ 366 ক 10 বছর। 21 বছরের নিচের বালিকা আমদানি বিদেশ থেকে 366 খ কত? 10 বছর। বেশ্যাবৃত্তির জন্য 18 বছরের নিচের নাবালিকা বিক্রয় করা, শাস্তি কত? 10 বছর। এই জায়গার সব শাস্তি 10 বছর। আর 363-তে কিডন্যাপিং এর শাস্তি কত? 7 বছর। 374 ধারাটা একটু লেখেন, এই জায়গার নিচে এক জায়গা একটু লেখেন, ধারা 374। বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে বাধ্য করা। বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে কি করা? বাধ্য করা। আনলফুল, ইংরেজিটা লেখেন আনলফুল, UNLAWFUL, আনলফুল। কম্পালসারি, COMPUL কম্পালসারি। লেবার, LABOUR 1 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়।
1 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়। এখানে একটা বিষয় দেখেন, বেআইনি শ্রমে বাধ্য করা কিভাবে? আপনি একজনের দিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছেন, তারা ছাড়তেছেন না, সে কাজ করতে চাচ্ছে না, বাট আপনি যদি আপনার বাসার লোকরে দিয়ে কাজ করান, সে আপনার বাসায় থাকতে চাচ্ছে না কিন্তু তারা জোরপূর্বক কাজ করাচ্ছেন, তাইলে মামলা হবে কত ধারায়? 374 ধারায়। রাজমিস্ত্রি কাজ করবে না, তারে দিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছেন, কত ধারায় মামলা হবে? 374 ধারায়। 1 বছর বা জরিমানা বা উভয়। বলেন তো এই 1 বছর সশ্রম নাকি বিনাশ্রম? এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। তো এটা ভিভিআই ভাই, এটা আপনাদের লিখিত পরীক্ষার জন্য এই অ্যাবডাকশন এন্ড কিডন্যাপিং ভিভিআই প্রিলিতে 1 নাম্বার ইনশাল্লাহ পাবেনই, লিখিত থেকে এখান থেকে আসতে পারে। তো কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। সেলফ প্র্যাকটিসের 11 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন। ভিভিআই যদি পুরাতন বইতে আছে কিনা আমি নট শিওর, একটু যদি দেখেন যে 361 ধারা আইনানুগ অভিভাবক বলতে কাকে বোঝায়? আইনানুগ অভিভাবক বলতে নাবালক অপরিকৃত ব্যক্তির তত্ত্বাবধায়ক বা রক্ষণাবেক্ষণকারীকে বোঝায়। কাকে কাকে বোঝায়? নাবালক বা অপরিকৃত ব্যক্তির তত্ত্বাবধায়ক বা রক্ষণাবেক্ষণকারীকে বোঝায়। আইনানুগ অভিভাবক বলতে যে শুধু পিতামাতারে বোঝায় বিষয়টা তা না, তত্ত্বাবধায়ক বা রক্ষণাবেক্ষণকারীকে বোঝায়। 12 নম্বর দেখেন, দণ্ডবিধির অধীন অপহরণের ক্ষেত্রে নাবালকের সম্মতি কি? অপহরণের ক্ষেত্রে তো সম্মতি অপ্রাসঙ্গিক। নাবালকের সম্মতি থাক বা না থাক কোনো দাম আছে? কোনো দাম নাই। 13 নম্বর দেখেন, দণ্ডবিধির 360 ধারায় বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হতে পারে। বাংলাদেশ থেকে অপহরণে যে প্রাপ্তবয়স্ক হইতে পারে, অপ্রাপ্তবয়স্ক হতে পারে। উত্তর কি হবে? যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে। 21 নম্বরটা দেখেন, ক খকে খুন করার উদ্দেশ্যে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। খুন করার উদ্দেশ্যে নিয়ে গেছে। ক দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করছে? 364। আর যদি কয়ের খকে খুন করার উদ্দেশ্যে, খয়ের বয়স যদি 10 বছরের কম হতো তাহলে হতো 364 কম। বুঝেন নাই বোধহয়? খুন করার উদ্দেশ্যে অপহরণ করলে 364, আর খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করে বা যারে অপহরণ করছে তার বয়স 10 বছরের কম, তাহলে 364 কম। তো এই জায়গায় আর যা আছে ইনশাল্লাহ এগুলো পারবেন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন নিয়ে যারা অনলাইনে অফলাইনে আছেন ভাই বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর নাহলে আমরা সামনে আগাবো। কোনো প্রশ্ন আছে কারো? শুনেন, আমাদের এই যে আমি বলে দিই, গতকাল পড়ছি ধরেন গত 339 ধারা থেকে, গতকাল যা পড়ছি, আজকে যা পড়ছি, আগামীকাল যা পড়বো, প্লাস শুক্রবার যা পড়বো, এই 4 দিনের পড়ার উপরে ক্লাস টেস্ট হবে শনিবারে 60 মার্কেট। 339 থেকে শুক্রবার পর্যন্ত যা পড়বো এটার উপরে ক্লাস টেস্ট কবে? শনিবারে। এই সময় বিকেলে ক্লাস টেস্ট নিব না কেন? বিকেলে ক্লাস টেস্ট নিতে গেলে ক্লাসের সময় কমে যায়। শনিবার তো আমাদের সকালে পড়া, তো ওই জায়গায় পড়া শেষ করে ওই ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। তো সিলেবাস বলে দিলাম, সবাই মনে রাখেন 339 থেকে শুক্রবার পর্যন্ত যতটুকু পড়বো। তো যদি কোনো প্রশ্ন না থাকে আসেন আমরা পরবর্তী ধারায় চলে আসি। ধারা 375 এবং 76 এখানে আলোচনা করছে ধর্ষণ বা রেপ। দণ্ডবিধি 375 ধারায় আন্ডারলাইন করবেন ধর্ষণের সংজ্ঞা, এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি আলোচনা করা হয়েছে। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শুধু এতটুকুই আসতে পারে যে দণ্ডবিধিতে কত ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে? 375। আর শাস্তি কত? 376। আর একটা কথা বলে নেই, সেটা হলো যে বর্তমানে এই ধর্ষণের মামলা দণ্ডবিধি অনুসারে হয় না। বুঝছেন? এই ধর্ষণের মামলা হয় কি কোন আইন অনুসারে? নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ধর্ষণের মামলা যদি ধর্ষণের মামলা যদি 375 ধারায় না, 376 ধারায় না হয়, তাহলে এই ধারাগুলো এখনো বলবৎ রেখে লাভ কি? বলবৎ রেখে লাভ আছে। লাভ আছে এই কারণে, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন হলো 2000 সালের। দেখা গেল, আমরা তো জানি যে ফৌজদারি মামলার কোনো তামাদি মেয়াদ নাই। তামাদি মেয়াদ আছে জানেন? নাই। তাহলে 1995 সালের যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে, সে যদি এখন মামলা করতে চায়, সেটা প্রমাণ করতে পারুক না পারুক সেটা হলো পরের কথা, কিন্তু 95 সালের যদি ধর্ষণের ঘটনা ঘটছে এখন মামলা করা যাবে কিনা বলেন?
যাবে, বাট সেই ক্ষেত্রে মামলাটা হবে কোন আইন অনুসারে? দণ্ডবিধি 376। কারণ ওই সময় তো নারী ও শিশু নির্যাতন দমন আইন কি ছিল না। বুঝতে পারছেন? এই কারণে এই ধারাগুলো এখনো কি করে না, বাতিল করে না। আচ্ছা, একটু পরে দেখেন 375 ধারায় ধর্ষণের উপাদান, দণ্ডবিধির 375 ধারায় গোল দিবেন ধর্ষণের 5টি উপাদানের উল্লেখ আছে, 5টি। এটা পরীক্ষা আসতে পারে, ধর্ষণের কয়টি উপাদান আছে? 5টি। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে, আন্ডারলাইন করবেন, তার ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হার উইল। আর 2 নাম্বার দেখেন তার সম্মতি ছাড়া, উইদাউট হার কনসেন্ট। আপাত দৃষ্টিতে দুইটা পয়েন্ট আপনার কাছে একই মনে হয়, ইচ্ছার বিরুদ্ধে সম্মতি ছাড়া একই, বাট অ্যাকচুয়ালি এক না। সে যখন সজ্ঞানে আছে তখন যদি তার সাথে এটা করা হয় তাহলে ইচ্ছার বিরুদ্ধে, আর যখন ধরেন তার সম্মতি ছাড়া অবচেতনে আছে বা নেশাগ্রস্ত অবস্থায় আছে, এই মুহূর্তে যদি কারো হয় তাহলে সেটা হচ্ছে কি সম্মতি ছাড়া। 3 নম্বর দেখেন তার সম্মতিতে কিন্তু গোল দিবেন মৃত্যু বা গোল দিবেন আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করে ধর্ষণের কত নাম্বার উপাদান? 3 নাম্বার। কিসের ভয় দেখাইছে? মৃত্যু বা আঘাত, ডেথ অর হার্ট। দেখেন ডেথ অর হার্ট। 4 নাম্বার দেখেন তার সম্মতিতে, আন্ডারলাইন করবেন, যখন মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, কিন্তু যদিও পুরুষ লোকটি জানে যে উক্ত মহিলা সে উক্ত মহিলা কি স্বামী নাই। ধরেন টেলিফোনে বিবাহ হয়েছে, বিদেশে থাকে, চিঠি মারফত বিবাহ হয়েছে, বিদেশে থাকে, বা টেলিফোনে বিবাহ হয়েছে। এখন যখন দেশে আসছে আর এক পুরুষ ওনার কাছে গেছে, সে জানতেছে যে ওয়াইফ না, কিন্তু মহিলা মনে করতেছে যে এই যে ওনার স্বামী। তাহলে এই ক্ষেত্রে কি সংগঠিত হয়েছে? ধর্ষণ সংগঠিত হয়েছে। জি। 5 নাম্বার দেখেন তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে সে গোল দিবেন 14 বছরের কম বয়স্ক হয়। কোন নারীর বয়স যদি 14 বছরের কম বয়স্ক হয়, তার সম্মতি আছে কি নাই এটা অপ্রাসঙ্গিক। তাহলে 5টা উপাদান এখন থেকে মনে রাখবেন: ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ছাড়া, ভয় দেখাইয়া, কিসের ভয়? মৃত্যু বা আঘাত, যে ক্ষেত্রে পুরুষ লোক জানে যে সে তার স্ত্রী না, বাট স্ত্রী মনে করতেছে সে তার স্বামী। আর যে ক্ষেত্রে সম্মতি থাক বা না থাক, ভিকটিমের বয়স কত? 14 বছরের কম। এখন একটু শুনেন, সেটা হলো যে আমাদের দণ্ডবিধিতে ধর্ষণের ক্ষেত্রে প্রতারণার কথা বলে নাই, যে প্রতারণা করে প্রলুব্ধ করে যদি সম্পর্ক করেন, এটা ধর্ষণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সংজ্ঞা অনুসারে। কিন্তু দণ্ডবিধি অনুসারে এটা কি হচ্ছে না, ধর্ষণ হচ্ছে না। 5টার মধ্যে কি প্রতারণা আছে? প্রতারণা কিন্তু নাই। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা যদি আমরা দেখি, ওই জায়গায় আবার কি আছে? প্রতারণা আছে। দাঁড়ান, আজানটা একটু শেষ হোক। প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকের ক্লাস। আমরা এটা পড়েই ছেড়ে দেবো। জেনে রাখা ভালো, দেখেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 2 ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে। ওই আইনের সংজ্ঞা দিছে কততে? 2 একটা জিনিস এখানে মনে রাখেন, আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় কি আছে এটা টোটালি না জানলেও কোনো সমস্যা নাই। কিন্তু এটা আপনার জানতে হবে যখন আপনি ভাইবা দিতে যাবেন তখন। প্রিলি লিখিততে নারী শিশুরতে কি আছে এটা জানার প্রয়োজন নাই, কিন্তু তারপরে আমরা জেনে যাই। দেখেন 2 ধারা অনুসারে ধর্ষণ অর্থ 9 বিধান সাপেক্ষে দণ্ডবিধি 1860-এর 375-এ সংজ্ঞায়িত ধর্ষণ। ওই আইনে বলছে যে দণ্ডবিধিতে যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাও ধর্ষণের সংজ্ঞা হিসেবে গণ্য হবে। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর 9 ধারায় ধর্ষণের সংজ্ঞা ও শাস্তির বিধান করা হয়েছে। 9 ধারায় বলা হয়েছে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত, গোল দিবেন 16 বছরের অধিক বয়সের, কত বছর? নারী ও শিশু নির্যাতন দমন আইনে বয়সটা 16 আর দণ্ডবিধিতে কত? 14। 16 বছরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ব্যতি রেখে, এই যে দেখেন ভীতি প্রদর্শন, সম্মতি ব্যতি রেখে ভীতি প্রদর্শন কিন্তু 375-এ আছে। যেটা 375-এ নাই, এই যে দেখেন প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করে। প্রতারণাটা 375-এ আছে? নাই। প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করে অথবা 16 বছরের কম বয়সের কোন নারীর সাথে
তার সম্মতি সহ বা ব্যতিরেকে যৌন সঙ্গম করে, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। তাহলে এখন কিন্তু মামলা যদি হয় 16 বছরের নারীর সাথে যদি কেউ সম্পর্ক করে, তার সম্মতি থাক বা না থাক, 16 বছরের কম হলে সেটা কি হবে? ধর্ষণ হবে। এখন দেখেন, ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যতীত এই ব্যাখ্যা না যায় বিধিবদ্ধ ধর্ষণ যেটা, এটা বলছে দণ্ডবিধির 5ম দফা স্ট্যাটিউটরি রেপ। এটা একটু মনে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্ট্যাটিউটরি রেপ দণ্ডবিধির কোন উপাদানে আছে? 375 কত? 5ম। এই যে সম্মতি সহকারে যে ধর্ষণটা হয় সেটা হচ্ছে স্ট্যাটিউটরি রেপ। এটাও আর ব্যাখ্যা না করি, ওই বিস্তারিত পড়ার প্রয়োজন নাই। যেটা আমাদের জানতে হবে বৈবাহিক ধর্ষণ। আসেন, ম্যারিটাল রেপ, নিজের স্ত্রীর সাথে ধর্ষণ ম্যারিটাল রেপ। কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে, আন্ডারলাইন করবেন, যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স 13 বছরের নিচে হয়। কোন পুরুষ যদি, তিনি যাকে বিবাহ করেছেন উনার বয়স যদি 13 বছরের নিচে হয়, ওই নারীর যদি সম্মতিও থাকে, কি হবে? ধর্ষণ বলে গণ্য হবে। অর্থাৎ এই যে দেখেন, সম্মতি সহ বা সম্মতি ব্যতীত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স কত হয়? 13 বছরের নিচে হয়। তাহলে অন্যান্য ক্ষেত্রে, অন্য স্ত্রী যদি না হয়ে যদি অন্য কোনো মহিলা হইতো, নারী হইতো, তাহলে কয় বছরের নিচে? 14 বছরের নিচে। আর নারী শিশু নির্যাতন দমন আইন হলো 16, দণ্ডবিধি হইলে কত? 14। আর স্ত্রীর ক্ষেত্রে কত? 13 বছরের নিচে। এখন আমরা চলে আসি শাস্তিতে। এই জিনিসটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এক একজন এক এক রকম ব্যাখ্যা করে, বাট আমি যে ব্যাখ্যা দিই সেটা শুনেন, আমার কথা আগে শুনেন। যে নিজের স্ত্রী সাথে ধর্ষণ সংঘটিত হইতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত? 13 বছরের কম। কিন্তু স্বামীকে যদি শাস্তি দিতে চান তাহলে স্ত্রীর বয়স হইতে হবে 12 বছরের কম। তাহলে 13 বছরের নিচে 12 বছরের বেশি হলে সেটা ধর্ষণ হচ্ছে, কিন্তু তার শাস্তি দণ্ডবিধিতে স্পেসিফিক ভাবে বলা নাই নিজের স্ত্রীর ক্ষেত্রে। তাহলে নিজের স্ত্রীর ক্ষেত্রে যদি স্বামীকে ধর্ষণের দায়ে দণ্ডিত করতে হয়, তাহলে স্ত্রীর বয়স কত হইতে হবে? 12 বছরের নিচে। এই যে দেখেন, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে তার স্ত্রীর বয়স এবং বৈবাহিক ধর্ষণের শাস্তির ক্ষেত্রে স্ত্রীর বয়সের মধ্যে সুস্পষ্ট অসামঞ্জস্যতা রয়েছে। 375 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স 13 বছরের নিচে হতে হবে, কিন্তু 376 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে, আন্ডারলাইন করবেন, স্ত্রীর বয়স 12 বছরের নিচে হতে হবে। দেখছেন, 75 বলছে যে ম্যারিটাল রেপ হবে যদি স্ত্রীর বয়স কত হয়? 13 বছরের কম। আর যদি স্বামীর শাস্তি দিতে চান তাহলে 376 কি বলছে? কত বছরের কম? 12 বছর কম। তাহলে 13 বছরের নিচে কিন্তু 12 বছরের বেশি সময়, 12 বছর বেশি বয়সের কোন নারীর সাথে যৌন সহবাস করলে সেটা 375 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণ হবে, কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা 376 ধারায় সুস্পষ্ট ভাবে বলা হয়নি। তাহলে আমরা বৈবাহিক ধর্ষণের শাস্তিটা দেখি। যা হোক, 376 ধারা অনুসারে কোন ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে স্ত্রীর বয়স 12 বছরের নিচে হলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে আমরা ধর্ষণের শাস্তিতে চলে আসি। আসেন, ধর্ষণের শাস্তি। তাহলে ধর্ষণের সংজ্ঞা দিল কততে? 375। পানিশমেন্ট ফর রেপ, ধর্ষণের শাস্তি দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস, যা কত হতে পারে? 10 বছর পর্যন্ত, এবং সেই সাথে অর্থদণ্ড। আর বর্তমানে এই সাজাটা মৃত্যুদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটা শাস্তি কি করতে? মৃত্যুদণ্ড। বাট দণ্ডবিধিতে আছে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। আর পরেরটা দেখেন, যে ক্ষেত্রে ধর্ষিত নারী নিজের স্ত্রী এবং 12 বছরের কম বয়স্ক হয়, অর্থাৎ বৈবাহিক ধর্ষণ, সেই ক্ষেত্রে শাস্তি বলছে কত? 2 বছর। তাহলে নিজের স্ত্রীর ক্ষেত্রে ধর্ষণ বলে গণ্য হতে হলে নিজের স্ত্রীর বয়স হতে হবে কত? 13 বছরের কম। আর শাস্তি দিতে হলে 12 বছরের কম। এতটুকুই। আর প্রতিদিনে চলে আসেন 377, অস্বাভাবিক অপরাধ, আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্স, পিছনে পাশে একটু লিখে রাখেন বলাৎকার। বলাৎকার, সমকামিতা বলাৎকার, এটা একটু লিখে রাখেন। দেখেন, প্রকৃতির স্বাভাবিক নিয়ম ব্যতীত যদি একজন নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, যদি প্রকৃতির যে স্বাভাবিক সৃষ্টিকর্তা যে নিয়ম দিছে এই নিয়ম ছাড়া যদি কোনো যৌন কর্ম করে, তাহলে সেটাকে কি বলে? বলাৎকার। তো
এই বলাৎকারের বা সমকামিতার শাস্তি দণ্ডবিধিতে আসে 377 ধারায় 10 বছর যাবজ্জীবন বা 10 বছর। কিন্তু আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025-এ এই বলাৎকারের শাস্তি দিছে মৃত্যুদণ্ড, ধর্ষণের সমান শাস্তি। এবং ওই জায়গায় বলাৎকার শুধু হতে পারে বলছে, বলাৎকার শুধু হতে পারে পুরুষ শিশু বলাৎকারের শিকার হতে পারে। 9 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় মামলা, আগে ধর্ষণের মামলাও যে শাস্তি, বর্তমানে বলাৎকারের মামলায়ও সেই শাস্তি। আর 377-এ এই জায়গা শুধু পুরুষ শিশুর কথা বলে নাই, 377-এর ব্যাপ্তি বেশি, নারী পুরুষ সবার সাথেই আনন্যাচারাল অফেন্স হতে পারে। এই যে দেখেন দণ্ডবিধির 377 ধারায় কোন পুরুষ নারী বা প্রাণীর সাথে, এই যে দেখেন প্রাণীর সাথে অস্বাভাবিক অপরাধ আনন্যাচারাল অফেন্স যেমন হোমোসেক্সুয়ালিটি, বেস্টালিটি, বাগারি ইত্যাদি করাকে শাস্তিযোগ্য করা হয়েছে, যা যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ। আপনাদের ক্লাস টেস্টে একটা প্রশ্ন আসতে পারে বা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ওই যে আপনার মৃতদেহের সাথে যদি কেউ বাজে আচরণ করে, মৃতদেহের সাথে যদি কেউ মানে অস্বাভাবিক অপরাধ করে, এই যে 377, তাহলে আমাদের দণ্ডবিধিতে বা বাংলাদেশে প্রচলিত আইনে কোথাও কিন্তু নাই যে মৃতদেহের সাথে যদি আপনি কোনো কাজ করেন এটা শাস্তি। তাহলে এই ক্ষেত্রে আপনার শাস্তি দিতে হবে হয় দণ্ডবিধি 377-এ, নাহলে ওই যে ধর্ম সংক্রান্ত অপরাধ মনে আছে, ধর্ম সংক্রান্ত অপরাধ আছে যে ওই জায়গায় শাস্তি দিতে হবে, ধর্ম অবমাননা বই রিলেটেড যা যা আছে তাই। এটার এই আর কি। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান হলো কয়টা? ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান হলো 5টি। তো ওই জায়গায় যা যা আছে এতটুকু মনে রাখবেন। আগামীকাল আমাদের পড়া আছে, আগামীকাল আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে এই যে দেখেন চুরি সম্পর্কিত অপরাধ। এই অধ্যায় 378 থেকে শুরু, 392-তে শেষ। 392 না, অ্যাকচুয়ালি আরো আগে শেষ। যাই হোক, এটা হচ্ছে সপ্তদশ অধ্যায়, লেখেন 17তম অধ্যায়, 17তম অধ্যায়। এটা আগামীকাল আমরা শুরু করব। এবং দণ্ডবিধির আমরা প্রাণ হচ্ছে এই অপরাধগুলো, এগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে, লিখিত থেকে দেখা গেল এই জায়গা থেকেই প্রশ্ন আসে। চুরি, জোরপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, প্রতারণা, জালিয়াতি। এবং আমাদের কিন্তু এই যে মানব দেহ সম্পর্কিত অপরাধ পড়া হয়ে গেল। মানব জীবন সম্পর্কিত অপরাধ ছিল 299 থেকে 318, আর মানব দেহ সম্পর্কিত ছিল 319 থেকে 377। তাহলে মানব জীবন সম্পর্কিতও শেষ, মানব দেহ সম্পর্কিত শেষ। এখন আগামীকাল থেকে যেটা পড়বো এটা হলো সম্পদ সংক্রান্ত, চুরি, টাকা পয়সা নিয়ে গেছি, ডাকাতি, দস্যুতা, এগুলো হলো টাকা পয়সা রিলেটেড। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আবারও বলে দিই, আগামীকাল শুক্রবারে 4 দিনের ক্লাসের উপর পরীক্ষা হবে। কবে? শনিবারে 60 মার্কের ক্লাস টেস্ট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।